প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিপাক। আমরা এই খাদ্য পুষ্টি পরিপাক অধ্যায়ের বেসিক পড়বো না, শুধুমাত্র সিকিউ সলভ ক্লাস করো, কীভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে প্লাস এগুলা কীভাবে আনসার করতে হয়। তো এই অধ্যায়ে যদি আমরা দেখি, এই অধ্যায়ের টাইপ যদি দেখি, টাইপ বলতে বেশি কিছু নাই, শুধুমাত্র কী কী প্রশ্ন আসতে পারে দেখো। পরিপাক, পরিপাক ক্রিয়া, তারপর হচ্ছে তোমার কি বিএমআই এবং বিএমআর, এবং মাঝে মধ্যে কিছু আমাদের পরিপাক তন্ত্রের যে রোগগুলো আছে এই রোগগুলো থেকে দুই একটা প্রশ্ন আসে। তো বেশিরভাগ ক্ষেত্রে পরিপাক ক্রিয়া, বিএমআই, বিএমআর প্লাস ক্যালোরিফিলিক মান, ক্যালোরিফিলিক মান নির্ণয়। আর একটা যদি তুমি এক্সট্রা করতে পারো সেটা খাদ্য পিরামিড থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, খাদ্য পিরামিড। ঠিক আছে, এই কয়টা টপিক থেকে তোমাদের প্রশ্ন। তো আমরা এই টপিকগুলো পড়লে মূলত আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল সলভ করতে পারবো। তো আমরা এখন দেখি এই অধ্যায় থেকে কী টাইপের প্রশ্ন আমরা সাজায় রাখছি। প্রথম টাইপটা আমরা সাজায় রাখছি পরিপাক এবং পরিপাক ক্রিয়া নিয়ে। ঠিক আছে, পরিপাক এবং পরিপাক ক্রিয়া। তো এখানে একটা চিত্র আছে, দেখো এই চিত্রটা যদি বোঝানো যায় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এ হচ্ছে মুখগহ্বর, এ হচ্ছে কি, এখানে এ দ্বারা এইটা ইন্ডিকেট করাইছে এরকম করে, ধরো যে দেখো এইভাবে আমাদের ইন্ডিকেট করাইছে কি মুখগহ্বর, এটা পাকস্থলী, হ্যাঁ পাকস্থলীর পরে এটা ক্ষুদ্রান্ত, হ্যাঁ ক্ষুদ্রান্তের পরে এই জায়গায় যে অঙ্গটা আছে এটা অগ্নাশয়, হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের কি যকৃৎ, আর এই জায়গায় একটা অঙ্গ আছে জানা হচ্ছে কি আমাদের গল ব্লাডার। ঠিক আছে, তাহলে এই যে বলছে এটা হচ্ছে এ, যকৃৎকে আমরা ডি দ্বারা ইন্ডিকেট করছি, পাকস্থলীকে আমরা বি দ্বারা ইন্ডিকেট করছি, আমরা ই দ্বারা ইন্ডিকেট করছি অগ্নাশয়কে, সি দ্বারা ইন্ডিকেট করছি আমরা ক্ষুদ্রান্তকে, আর এফ দ্বারা আমরা ইন্ডিকেট করছি কাকে, আমাদের গল ব্লাডার বা পিত্তথলিকে। ঠিক আছে, এখন দেখো পরীক্ষায় প্রশ্ন আসছে কি কি, প্রশ্নগুলো একটু দেখে নাও, তারপর আমরা এটা সুন্দর করে। এই অংশের খাদ্য পরিপাক ক্রিয়া অর্থাৎ মুখগহ্বরের খাদ্য পরিপাক ক্রিয়া আমাকে কী করতে হবে, বর্ণনা করতে হবে। বি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া এবং সি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া, হ্যাঁ এই তিনটা খাদ্য পরিপাক ক্রিয়া পড়তে হবে, এ অংশের, বি অংশের এবং কি সি অংশের। একটু আমরা চলে যাই পরীক্ষায় কীভাবে উত্তর লিখব সেটাতে। তো আমরা প্রথম প্রশ্নটা পড়ি, এই অংশের খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো। তাহলে আমরা কি বলছি, এ হচ্ছে মুখগহ্বর, এ হচ্ছে কি মুখগহ্বর। ঠিক আছে, এখন মুখগহ্বরের খাদ্য পরিপাক কীভাবে লিখতে হবে। তো আমরা যেই ধরনের খাদ্য পরিপাক ক্রিয়া করি না কেন আমরা জানি আমাদের খাদ্যের উপাদান কয়টা, 6টা। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং কি পানি। এর মধ্যে শর্করা, আমিষ এবং চর্বি যাতে খাদ্যের পরিপাক করা প্রয়োজন, ভিটামিন, খনিজ লবণ, পানির পরিপাক প্রয়োজন হয় না। তাহলে আমরা বলবো এইভাবে যে 1 নম্বর প্রশ্ন, উদ্দীপকের এ হলো মুখগহ্বর, মুখগহ্বর। ঠিক আছে, নিচে মুখগহ্বরের খাদ্য পরিপাক বর্ণনা হলো, নিচে মুখগহ্বরের খাদ্য পরিপাক ক্রিয়া, খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করা হলো, ক্রিয়া বর্ণনা করা হলো। ঠিক আছে, মনে রাখবা আমরা একটু আগেই বললাম খাদ্য পরিপাক বলতে কার কার লাগে, 3টা খাদ্য উপাদানের পরিপাক করার প্রয়োজন। এই জন্য আমরা ক্যাটাগরি লিখব, 1 শর্করা বিপাক, শর্করা বিপাক। ঠিক আছে, বা পরিপাক যেটাই লেখো মনে রাখবা এইভাবে লিখবা, মুখগহ্বরে লালা গ্রন্থি থেকে, লালা গ্রন্থি হতে শর্করা বিপাককারী এনজাইম টায়ালিন এবং মল্টেস খরিত হয়। কী হয়, টায়ালিন ও মল্টেস খরিত হয়। কি করে, মল্টেস খরিত হয়, যেখানে কি করে আমাদের শর্করা জাতীয় খাদ্যের উপর, শর্করা জাতীয় খাদ্যকে টায়ালিন ভেঙে কিসে পরিণত করে, টায়ালিন ভেঙে তৈরি করে মল্টোজে, এবং মল্টোজের উপর কাজ করে কে, মল্টোজের উপর কাজ করে এনজাইম মল্টেস। কি মল্টেস পরিণত হয় কিসে, গ্লুকোজ। কিসে পরিণত হয়, গ্লুকোজ।
তাহলে এই হলো আমাদের কি শর্করা বিপাক। এবার দেখো আমরা আসবো কি আমিষ বিপাক। কি লিখবো 2 নম্বর পয়েন্টটা দেবো কি আমিষ বিপাক। কি লিখবো আমিষ। তুমি যদি এবার লিখো একদম ফুল মার্ক পাবা আমিষ বিপাক। ঠিক আছে, তোমাদের বইয়ে স্টেপ বাই স্টেপ লেখা নাই, বাট খাতার অবশ্যই তোমরা স্টেপ করে ট্রাই করা। তাহলে কি বলবা মুখগহ্বরে আমিষ জাতীয় খাদ্য পরিপাকের কোনো এনজাইম থাকে না। খাদ্য পরিপাকের কোনো এনজাইম থাকে না। কোনো এনজাইম থাকে না। ঠিক আছে, তাই মুখগহ্বরে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় না। আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় না। খাদ্যের পরিপাক হয় না। পরিপাক হয় না। ঠিক আছে, এরপরের পয়েন্টটা আমরা যদি দেখি তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা কি হলো 3 চর্বি পরিপাক। চর্বি বা লিপিড পরিপাক। কি লিপিড পরিপাক বা বিপাক, যেটাই লেখো সেম। আমি এখানে জাস্ট ক্রস দিয়ে রাখতেছি, তোমরা একভাবে কি লিখবা সেম। মুখগহ্বরে জাস্ট এই যে লাইনটা আছে সেটা লিখবা। মুখগহ্বরে আমিষের জায়গায় বলবা চর্বি জাতীয় খাদ্য পরিপাকের কোনো এনজাইম থাকে না, তাই মুখগহ্বরে চর্বি জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। আমি এখানে ক্রস দিয়ে রাখছি কারণ এই ডায়লগটাই সেম, যে মুখগহ্বরে চর্বি জাতীয় খাদ্যের পরিপাকের কোনো এনজাইম থাকে না, তাই মুখগহ্বরে চর্বি জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। তার মানে মাথায় রাখতে হবে আমাদের মুখগহ্বরে শুধুমাত্র কি শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। ঠিক আছে, কিন্তু লেখার সময় তুমি 3টা পয়েন্ট আকারে লিখবা, তাহলে তুমি ফুল মার্ক পাবা। ওকে, এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নটা, যে বি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো। ঠিক আছে, বি অংশটা কি আমাদের পাকস্থলী। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকের বি অংশটি হলো কিরে বি অংশটি হলো আমাদের পাকস্থলী। নিচে পাকস্থলীর খাদ্য পরিপাক বর্ণনা হলো। নিচে পাকস্থলীর খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা হলো। পরিপাক ক্রিয়া বর্ণনা করা হলো। ক্রিয়া বর্ণনা করা হলো। ঠিক আছে, তো এটা একটু দেখো, এখানেও সেম আমরা 3টা ক্যাটাগরি করব। কয়টা ক্যাটাগরি করব? 3টা ক্যাটাগরি করব। 1 নম্বর ক্যাটাগরিটা শর্করা বিপাক। শর্করা বিপাক। ঠিক আছে, শর্করা বিপাক। এখানে কি লিখবা সেম, মনে রাখবা পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়, এখানে শর্করা এবং চর্বি জাতীয় খাদ্যের পরিপাক হয় না। তাহলে এবার লিখবা মুখগহ্বরে, সরি এটা তো পাকস্থলী, পাকস্থলীতে শর্করা পরিপাককারী এনজাইম থাকে না। শর্করা বিপাককারী এনজাইম থাকে না, তাই পাকস্থলীতে শর্করার বিপাক ঘটে না। শর্করার বিপাক ঘটে না। বিপাক ঘটে না। ঠিক আছে, 2 নম্বরে আসি আমরা কি আমিষ। কি হলো আমিষ বিপাক। আমিষ বিপাক। ঠিক আছে, মনে রাখবা পাকস্থলীতে আমিষ বিপাককারী নিষ্ক্রিয় এনজাইম পেপসিনোজেন খরিত হয়। নিষ্ক্রিয় পেপসিনোজেন খরিত হয়। কি হয়? পেপসিনোজেন খরিত হয়, যা HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে কি হয়? সক্রিয় পেপসিনে পরিণত হয়। সক্রিয় পেপসিনে
পরিণত হয়, পরিণত হয়। এবং এই পেপসিন কি করে? আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে, আমিষকে ভেঙে কি করে? পলিপেপটাইডে পরিণত করে। কি করে? পলিপেপটাইডে পরিণত করে, তাহলে আমরা কি বললাম? প্রথমে পাকস্থলীতে আমিষ পরিপাককারী একটা এনজাইম পাচ্ছি যার নাম আছে কি? পেপসিনোজেন, যেটা কি থাকে? নিষ্ক্রিয়। কি হলো? নিষ্ক্রিয় পেপসিনোজেন। সেটা কি হলো? HCl এর সংস্পর্শে আসলে সক্রিয় কি হয়? সক্রিয় পেপসিনে পরিণত হয়। কি হয়? সক্রিয় পেপসিন, পরিণত। তারপর আমাদের এই কি করে? আমিষের উপর কাজ করে কে? আমিষের উপর কাজ করে পেপসিন তাকে ভেঙে কি করতেছে? পলিপেপটাইডে পরিণত করে। কি? পলিপেপটাইড। ঠিক আছে, এটা লাগায় আমিষ পরিপাক। আমরা যখন চর্বি পরিপাকে যাই কি বলি? চর্বি পরিপাক। কি? চর্বি। 3 নাম্বার চর্বি বিপাক। চর্বি বিপাকের কথা যদি পড়ি তাহলে আমরা মাথায় রাখবো এই যে অংশটা আছে না, এই অংশটা পুরোটাই আমরা কপি করব। যা আছে সবটাই আমরা কি করব? কপি করব। কপি করে এখানে আনবো, আনে জাস্ট খালি লিখবো পাকস্থলীতে এই যে শর্করার জায়গায় কি করব? শর্করার জায়গায় আমরা চর্বি লাগাবো। কি? চর্বি। এবার লিখবা পাকস্থলীতে কি? চর্বি বিপাককারী এনজাইম থাকে না, তাই পাকস্থলীতে চর্বি জাতীয় খাদ্যের বিপাক ঘটে না। চর্বির কি ঘটে না? বিপাক ঘটে না। কথাটা বুঝতে পারছি? এইভাবে তুমি লেখো তাহলে তুমি একদম 3-এ 3 পাবা, মাস্ট 3-এ 3। ঠিক আছে, এরকম করে লিখতে হবে, তাহলে তুমি ভালো মার্ক পাবা। আর তুমি যদি ওই বইয়ের মতো অগোছালো করে লিখো তাহলে তুমি মার্ক পাবা কি? কম। এবারে আমরা পরের প্রশ্নটা দেখি কি বলছে। সি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করা। এই যে সি অংশটা আছে না, এটা ডিওডেনামকে ইন্ডিকেট করে, এবং ডিওডেনাম মানে বোঝাইতে আমি তোমাকে ক্ষুদ্রান্ত, অর্থাৎ তোমাকে কি করতে হবে? ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়া ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি উদ্দীপকের সি অংশটি। 3 নম্বর প্রশ্নটা কি? উদ্দীপকের সি অংশটি হলো ক্ষুদ্রান্ত। ঠিক আছে, আর নিচে ক্ষুদ্রান্তের পরিপাক খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা। নিচে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়া কি হলো? বর্ণনা করা হলো। ঠিক আছে, তাহলে সেম আগের মতোই আমরা কি করব? শর্করা বিপাক। 1 নম্বর পয়েন্ট কি? শর্করা বিপাক। এখানে কি লিখবো বলো? তাহলে মনে রাখবা ক্ষুদ্রান্ত এমন একটা জায়গা, দেখো আমাদের মুখগহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়েছে, পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়েছে। একমাত্র ক্ষুদ্রান্ত যার ভিতরে 3 ধরনের খাদ্যের পরিপাক ঘটে, শর্করা বিপাকও ঘটে, আবার কি আমাদের আমিষ বিপাক ঘটে, এবং কি চর্বি জাতীয় খাদ্যেরও বিপাক ঘটে। তাহলে তুমি মনে রাখবা যে ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাদ্যের পরিপাককারী শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম অ্যামাইলেজ থাকে। কি থাকে? অ্যামাইলেজ থাকে, যা শর্করাকে ভেঙে কি করে? গ্লুকোজে পরিণত করে। তাহলে লিখবা কি? এটা রেখা চিহ্নের মাধ্যমে দেখাবা। শর্করা এর উপর কাজ করলো কি? অ্যামাইলেজ। কোন এনজাইম? অ্যামাইলেজ। কিসে পরিণত হইল? গ্লুকোজ। কিসে পরিণত হইল? গ্লুকোজ। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমরা কি? এবার যাচ্ছি আমরা
আমিষ পরিপাক। কি পরিপাক? আমিষ পরিপাক। 2 নম্বরে আসি, আমিষ পরিপাক। আমিষ পরিপাক, ঠিক আছে। এক্ষেত্রে তুমি এই জিনিসটা খালি এই জায়গাটা পুরোটাই কপি রাখবা, আমি লিখলে অনেক টাইম লাগবে, এই জন্য আমি কপি করে আনতেছি। জাস্ট কি কপি করে কি চেঞ্জটা করতে হবে দেখো, যে ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাদ্যের জায়গায় তুমি বিক্রি করবা, এবার এটাকে মিশাই দিই, ধরো এটাকে আমরা মিটাইয়া কি দিলাম, এটাকে করে অ্যামাইলেজ থাকে না, এটাকে আমরা মিটাই দিলাম, ঠিক আছে। বাকি হচ্ছে এই যে দেখো আমরা কি করব, ক্ষুদ্রান্তে আমিষ জাতীয় খাদ্য পরিবারে কি আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম ট্রিপসিন থাকে। কি থাকে? ট্রিপসিন। কি থাকে? ট্রিপসিন। যা কি করে, যা আমিষকে ভেঙে, কাকে? আমিষকে ভেঙে আমাদের অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে কীভাবে লিখবা? ক্ষুদ্রান্তে আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম ট্রিপসিন থাকে, যা আমিষকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে আমরা ক্যাটাগরিটা কি লিখব? আমিষ জাতীয় খাদ্য, যার উপর কাজ করবে কি? ট্রিপসিন। ট্রিপসিন, এই ট্রিপসিনটাকে ভেঙে কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এবং লাস্ট আমরা কি আসতেছি? লাস্ট আমরা পাচ্ছি হচ্ছে চর্বি পরিপাক। কি থাকে? চর্বি পরিপাক। 3 নম্বর পয়েন্ট, চর্বি পরিপাক। চর্বি পরিপাক। এখন ধরো তুমি চর্বি পরিপাক লিখতেছো এইভাবে সেম, ক্ষুদ্রান্তে চর্বি জাতীয় খাদ্য পরিপাকের জন্য চর্বি জাতীয় খাদ্য পরিপাকের জন্য লাইপেস এনজাইম থাকে। কোন এনজাইম? লাইপেস এনজাইম থাকে। কোন এনজাইম থাকে? লাইপেস, যা চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। কি? গ্লিসারলে পরিণত করে। কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে আমরা কি লিখবো এখানে? এইভাবে দিব, চর্বি, কি চর্বি, এর উপর কাজ করবে কি? আমাদের লাইপেস। কোন এনজাইম? লাইপেস। কিসে বললো? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ঠিক আছে। এরকম করে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়াটা তোমাকে লিখতে হবে। ক্ষুদ্রান্তের খাদ্য বিভাগ, শর্করা বিভাগ, আমিষ বিভাগ এবং কি চর্বি, অর্থাৎ ক্ষুদ্রান্তের সব ধরনের খাদ্যের পরিপাক ঘটে। তাহলে একটা প্রশ্ন আছে এখানে, দেখো এখানে একটা প্রশ্ন আছে, যে 4 নম্বর প্রশ্নটা দেখো, যে সি অংশে সব ধরনের খাদ্যের পরিপাক ঘটে ব্যাখ্যা করো। তাহলে এই যেটা আমরা ক্ষুদ্রান্তের পরিপাক সেটাই লিখবো, তারপরে বলবো দেখা যাচ্ছে যে উদ্দীপকের সি অংশে শর্করা, আমিষ, চর্বি সব ধরনের খাদ্য পরিপাক ঘটে, সুতরাং বলা যায় যে সি অংশে সব ধরনের খাদ্যের পরিপাক। এখন বলছে দেখো এখানে 5 নম্বর প্রশ্নটা দেখো, এখানে সি অংশে খাদ্য পরিপাকের জন্য ই এর ভূমিকাই সর্বাধিক। এখানে ই কি ছিল? ই ছিল আমাদের অগ্নাশয়। ই ছিল কি? অগ্নাশয়। তাহলে বলো সি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া অগ্নাশয়ের ভূমিকাই সর্বাধিক। কেমনে? তাহলে আমরা একটা জিনিস দেখি, এই যে আমরা ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়া বললাম, এই ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়ার জন্য 3টা প্রধান এনজাইম আছে। একটা হচ্ছে অ্যামাইলেস, ট্রিপসিন এবং কিরে লাইপেস। আসলে এই অ্যামাইলেস, ট্রিপসিন, লাইপেস 3টাই কোথায় থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। প্রথমে তুমি এইভাবে ব্যাখ্যা দিবা, তারপর বলবা যে ক্ষুদ্রান্ত পরিপাকের জন্য যে অ্যামাইলেস, ট্রিপসিন ও লাইপেস এনজাইম, এইটা প্রধান মূলত কই থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। এই এনজাইমগুলো কোথায় থেকে তৈরি হয়? অগ্নাশয় হতে তৈরি। ক্ষুদ্রান্তে আসে কোথায় থেকে?
অগ্নাশয় হতে আসে। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে এইভাবে ব্যাখ্যাটা দিবা, তারপরে তুমি দিবা যেহেতু ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকের প্রধান এনজাইম অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ তারা কোথা থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। সুতরাং বলা যায় যে ক্ষুদ্রান্তের পরিপাকে আমাদের অগ্নাশয়ের ভূমিকায় কিরে সর্বাধিক। কেন? কারণ প্রধান এনজাইমগুলো কোথা থেকে আসে? অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ কোথা থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখো তো কি আছে। পরিপাকে ডি এর ভূমিকা আলোচনা করো। এখানে ডি বলতে আমরা কাকে বুঝাইছি? আমরা ডি বলতে বুঝাইছি আমরা যকৃতকে। পরিপাকে যকৃতের ভূমিকা কি? তাহলে আমরা আসি, তাহলে কি হচ্ছে উদ্দীপকের ডি অঙ্গাণুটা হলো যকৃত, ডি হলো যকৃত, আর পরিপাকে যকৃতের ভূমিকা। এক নম্বর যে ভূমিকাটা দেখিব, মনে রাখবা যে যকৃতে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে। কি? গ্লাইকোজেন রূপে জমা থাকে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট আমরা আসি, যকৃতে পিত্তরস উৎপন্ন হয়। পিত্তরস উৎপন্ন হয় এবং এই পিত্তরস ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। অর্থাৎ তারা পাকস্থলীর অম্লীয় ভাবকে প্রশমিত করে। ঠিক আছে, অম্লীয় ভাব প্রশমিত করে। 3 নাম্বার, পিত্তরসে পিত্তলবণ কি করতেছে? আমাদের বড় বড় চর্বি কণাকে ভেঙে ছোট ছোট চর্বি কণায় পরিণত করায়। ছোট চর্বি কণায় পরিণত করে। ঠিক আছে, এখন লাইপেজকে চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। ঠিক আছে, সহায়তা করে। 5 নম্বর পয়েন্টটা দেখো যে আমাদের শরীরের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যকৃতে এসে ভেঙে কি দেয়? বিভিন্ন ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া নামক নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন করে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন করে। ঠিক আছে, উৎপাদন করে। এরপর যদি আমরা দেখি উৎপাদন করে, লাস্ট পয়েন্ট আছে কি, মানে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে কমে গেলে কি করে? সঞ্চিত গ্লাইকোজেন থেকে
সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে, এবং রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে, এবং রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে, গ্লুকোজের মাত্রা সঠিক রাখে। ঠিক আছে, এরকম করে তোমাকে যকৃতের ভূমিকাগুলো সুন্দর করে লিখতে হবে। এটা 6 নম্বর প্রশ্ন, যকৃতের পরিপাকে যকৃতের ভূমিকা। ঠিক আছে, এখন আমরা আসি আমাদের পরের প্রশ্নটা। চিত্রের ডি অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানবদের কি পরিণতি হইতো, যুক্তিসহ ব্যাখ্যা করতে পারবা। ডি মানবদের বিপাক কাজে ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে দেখো ডি এবং ই, ডি হইল যকৃৎ আর ই হইল কি, অগ্নাশয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে যকৃতের পরিপাকের ভূমিকাটা পড়ে ফেলছি, আর অগ্নাশয়ের ভূমিকা তো তুমি জানোই। অগ্নাশয় থেকে লাইপেস, অ্যামাইলেস, ট্রিপসিন এগুলো খরিত হয়, যারা শর্করা, আমিষ এবং কি চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। সুতরাং পরিপাকের ডি এবং উভয়ের ভূমিকা অপরিসীম। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো। এই যে প্রশ্নটা আছে এখানে বলছে কি, খাদ্য পরিপাকে ডি এর মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? ডি এবং ই এর মধ্যে কোনটি? অবশ্যই ই গুরুত্বপূর্ণ। ই বেশি গুরুত্বপূর্ণ। কেন? খাদ্য পরিপাকে দুইটাই গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো ডি যকৃৎ আর ই হচ্ছে অগ্নাশয়। ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকের জন্য যে প্রধান এনজাইমগুলো অ্যামাইলেস, ট্রিপসিন, লাইপেস, এরা কই থেকে আসে? ই থেকে আসে। সুতরাং খাদ্য পরিপাকে শুধুমাত্র চর্বি, যেমন ধরো পিত্তরস, লাইপেসকে সহায়তা করে, কিন্তু লাইপেস, অ্যামাইলেস, ট্রিপসিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত হয়। আর এবং ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকের মূল ভূমিকাটাই মূলত কার? অগ্নাশয়। সুতরাং বলা যায় খাদ্য পরিপাকের ডি এবং ই এর মধ্যে কার ভূমিকা বেশি? ই এর ভূমিকা বেশি। মানবদের বিপাক ক্রিয়ায় ই এর অ্যাপের ভূমিকা পারবা। এ বি সি অংশের খাদ্যের পরিণতি আলোচনা। আসলে ওটা আগের প্রশ্নগুলাই, এ অংশের খাদ্য পরিপাক ক্রিয়া, বি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া এবং সি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া একসাথেই আলোচনা করতে হবে। ঠিক আছে, এবার দেখো 12 নম্বরটা পড়ার দরকার নাই, তোমরা 13 নম্বরটা, এগুলো তোমাদের দরকার পড়বে না। এটা হচ্ছে এই 15 নম্বর প্রশ্নটা দেখো। দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম এবং এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে বি অঙ্গের সৃষ্ট সমস্যা বর্ণনা করো। মনে রাখবা 15 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম এবং এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে বি মানে পাকস্থলীতে যে সমস্যাটা, তার নাম কি ছিল বলতো? আমরা বলছি পেপটিক আলসার। মনে আছে যে দীর্ঘদিন খাদ্য অনিয়ম ঘটলে আমাদের পাকস্থলীতে কি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ক্ষরণ বাড়ে যায়, এবং আমাদের এই সময় যদি পাকস্থলীতে আবার কি হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া আছে, তারা যে আক্রমণ করে, তখন আমাদের পাকস্থলীর প্রাচীরে কি হয়? এপিথেলিয়ামে ক্ষত সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি আলসার। আর পাকস্থলীতে আলসার হওয়াটাকে বলে কি? পেপটিক আলসার। তাহলে তুমি এখানে কি নিয়ে আলোচনা করবা? পেপটিক আলসার। এবার দেখো আমরা আসি 16 নম্বর প্রশ্নটা। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ই অঙ্গের ভূমিকা বিশ্লেষণ করো। ই কি ছিল? ই ছিল আমাদের অগ্নাশয়। ই ছিল কি? অগ্নাশয়। বলছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ই এর ভূমিকা আলোচনা করো। তাহলে আসি আমরা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে অগ্নাশয়ের ভূমিকা। ঠিক আছে, ভূমিকা আমরা আলোচনা করব। এখন দেখো অগ্নাশয়ে আমাদের একটা মিশ্র গ্রন্থি, যেখানে 4 ধরনের কোষ আছে। যেখানে হচ্ছে 2টা কোষের মধ্যে একটা আলফা কোষ, এই আলফা কোষ থেকে খরিত হয় কি? গ্লুকাগন। কি খরিত হয়? গ্লুকাগন, যেটা কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। ধরো আমার শরীরের রক্তে কোনো কারণে গ্লুকোজ কমে গেছে। কি করছে? গ্লুকোজ কমে গেছে। ঠিক আছে, তখন এই যে আমাদের গ্লুকাগনটা আছে না, আমরা জানি যে যকৃতের মধ্যে আগে থেকে আছে কি? গ্লাইকোজেন সঞ্চয় করা আছে। কি? গ্লাইকোজেন। এই গ্লুকাগন হরমোনটা কি করে? এই গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনকে ভেঙে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। কি করে? গ্লুকোজে পরিণত। তোমরা একটু সুন্দর করে লিখবা। ঠিক আছে, এবার লিখবা রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে অগ্নাশয় থেকে গ্লুকাগন খরিত হয়, এবং এই গ্লুকাগন যকৃতের মধ্যে সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। এবং এদের অগ্নাশয়ের আরেকটা কোষ আছে জানেন, তার বিটা কোষ। কি কোষ? বিটা কোষ। এই বিটা কোষ থেকে একটা হরমোন খরিত হয়, যার নাম হচ্ছে ইনসুলিন। কি হয়? ইনসুলিন।
ইনসুলিন। ঠিক আছে, এই ইনসুলিনটা কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। কি করে ইনসুলিনের কাজ? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। কেমনে কমায় মনে রাখবা, যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে যায় কি হয়? গ্লুকোজের পরিমাণ বাড়ে যায়, তখন এর উপর একটা ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। কি? ইনসুলিন। ইনসুলিন হরমোন ক্ষরণ হওয়া শুরু করলে এই গ্লুকোজটা কিসে পরিণত হয়? গ্লাইকোজেন হিসেবে যকৃতে জমা হয়। গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন রূপে কোথায়? যকৃতে জমা হয়। কথাটা বুঝতে পারছি? গ্লাইকোজেন রূপে কি হয়? যকৃতে জমা। তাহলে এইভাবে না লিখে সুন্দর করে একটু বর্ণনা দিয়ে লিখবা যে রক্ত উদ্দীপকের অঙ্গাণুটি হলো অগ্নাশয়, আর রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে অগ্নাশয়ের ভূমিকা আলোচনা করা হইল। আর বলবা অগ্নাশয় থেকে দুটি হরমোন ক্ষরিত হয়, যার মধ্যে একটা গ্লুকাগন এবং হচ্ছে কি ইনসুলিন। গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। এবার লিখবা রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, হ্যাঁ, গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন কি করে তারা? গ্লাইকোজেন, যকৃতের মধ্যে সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। এবং ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এবার লিখবা রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, বেড়ে গেলে ইনসুলিন অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে কোথায়? যকৃতে সঞ্চয় করে রাখে। আর এভাবেই তারা কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে আমাদের একটা টাইপ শেষ। এখন আমরা সেকেন্ড টাইপ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা একসাথে বিএমআই, বিএমআর এবং ক্যালোরির চাহিদা নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, তোমাদের প্রথম কথা বলে রাখি, আমি ট্রাই করছি একটা উদ্দীপকের মধ্যে 3 ধরনের ম্যাথ তুলে আনার: বিএমআই, বিএমআর এবং কি ক্যালোরির চাহিদা। যেখানে আমরা একটা উদ্দীপক আগে পড়ে নিই। বলছে মৃত্তিকার বয়স 16 বছর। কত বছর? 16 বছর। তার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন 40 কেজি। এই পর্যন্ত একটা। অন্যদিকে তার ভাই সকাল, এর উচ্চতা 172 সেন্টিমিটার, ওজনও তার কত? 40 কেজি, কিন্তু বয়স কত? 22 বছর। ঠিক আছে, সকাল, এবার হচ্ছে সকাল রাতের খাবারের পরিমাণ 300 গ্রাম, যাতে 60% থাকে শর্করা, 20% থাকে আমিষ, এবং এখানে তোমার হচ্ছে কত? এখানে কি দিছে? এখানে একটা ভুল আছে, এটা 100% হবে না, এটা 10% হবে। কত পার্সেন্ট? 10% চর্বি, এবং বাকি অংশ কি খায়? রাফেজ খায়। মৃত্তিকা অত্যন্ত পরিশ্রমী হলেও সকাল কি? হালকা পরিশ্রমী। ঠিক আছে, আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এখানে একসাথে 3টা প্রশ্নের উদ্দীপক দেওয়া হয়েছে: মৃত্তিকা, তারপরে সকাল এবং তার সকালের রাতের খাবার। প্রথম প্রশ্ন বলছে সকালের বিএমআই নির্ণয় করো। সকালে কি করব? বিএমআই নির্ণয় করব। কারণ দেখো, আমরা সকালে যদি আমরা বিএমআই নির্ণয় করতে যাই, তাহলে আমাদের বিএমআই নির্ণয়ের সূত্র কি? আমরা সবাই জানি। 1 নম্বর প্রশ্নটা আছে কি? সকালের বিএমআই কি? সকালের বিএমআই। ঠিক আছে, আমরা সবাই জানি কি? বিএমআই ইকুয়াল টু দেহের ওজন কেজিতে এবং তাদের দেহের উচ্চতা, দেহের উচ্চতা কি করতে হবে? মিটারে। তারপরে নিয়ে আমরা কি করব? স্কোয়ার করব। ঠিক আছে, কোন এককে নিতে হবে? মিটারে। তাহলে দেখো এখানে সকালের ওজন কত দেওয়া আছে? দেহের ওজন আমাদের আছে 40 কেজি। আর উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে 172 সেন্টিমিটার। এটাকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করে 1.72 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? দেহের ওজন বসা দিব 40 কেজি, ভাগ হচ্ছে আমাদের কি 1.72 এর উপর স্কয়ার। তাহলে কত আসতেছে? 140 ভাগ 1.72 ভাগ 1.72, মাত্র 13.52 কেজি পার মিটার স্কয়ার। এটা হচ্ছে তার কি? সকালের বিএমআই। এটা হচ্ছে কি? সকালের বিএমআই। ওকে, এখন বলো পরেরটা প্রশ্নটা বলছে সকালের বিএমআর নির্ণয় করতে বলছে। সকালের বিএমআর মনে রাখবা, সকালে যদি আমরা বিএমআর নির্ণয় করতে যাই, সকালের বিএমআর নির্ণয় করতে যদি যাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি?
আমরা জানি বিএমআর এর একটা সূত্র আছে, মেয়েদের জন্য একরকম সূত্র, ছেলেদের জন্য কি আরেক সূত্র। তাহলে সকাল নামটা থেকে কি বুঝতেছো, এটা একটা ছেলে, মনে রাখবো এখানে আমি দুইটা নাম দিছি, একটা মৃত্তিকা আর এটা দেখি সকাল। এটা আমার ছেলের নাম সকাল আর এটা হচ্ছে মৃত্তিকা। আমার দুইটা সন্তান, এই দুইটা সন্তানের মধ্যে ছেলের নাম সকাল আর মৃত্তিকা মেয়ের নাম, ঠিক আছে। এখন দেখো এই নামটা কিন্তু তোমরা কেউ আবার সন্তানদের রাখো না, এটা আমি ব্যান্ডেড করে দিলাম। যারা এই ক্লাসটা দেখতেছো, তোমরা যদি ইন ফিউচারে বিয়ে টিয়ে করো, আমার মেয়ে আর ছেলের নাম তোমরা কখনোই রাখবে না, ঠিক আছে, বলে রাখতেছি আগেই। এটা শুধুমাত্র আমার মেয়ে আর ছেলের, যদি এর আগে থাকে, যদি ইন ফিউচারে প্রধানমন্ত্রী হই কোনো দিন, তাহলে এগুলো আছে এই নাম দুইটাকে আমি ব্যান্ড করে দেবো বাংলাদেশ থেকে, ঠিক আছে। এবার সকালের বিএমআই, সকালের বিএমআর নির্ণয় করো। তো আমরা বিএমআর নির্ণয়ের সূত্র কি, বিএমআর নির্ণয়ের সূত্র ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কি নির্ণয় করি আমরা, সেটা হচ্ছে কত 66 প্লাস 66 প্লাস কত 13.7 ইন্টু দেহের ওজন, 13.7 ইন্টু দেহের ওজন কোন এককে কেজি, প্লাস এরপর আমরা কি পাচ্ছি, তো 5 ইন্টু দেহের উচ্চতা, 5 ইন্টু উচ্চতা কোন এককে সেন্টিমিটার, তারপরে মাইনাস কত হচ্ছে আমাদের 6.8 ইন্টু কত আমাদের হচ্ছে বয়স, কত বছরে বয়স নিতে হবে বছর, ঠিক আছে। এখন বলো আমরা উদ্দীপকটা যদি দেখি, এখানে আমাদের কি কি আছে, সকালের ওজন 40 কেজি, বয়স 22 বছর আর উচ্চতা হচ্ছে 172 সেন্টিমিটার। তাহলে দেখো 66 প্লাস 13.7, দেহের ওজন কত 40 কেজি, প্লাস 5 ইন্টু উচ্চতা কত 172 সেন্টিমিটারে, আর মাইনাস দিব আমরা কত 6.8 ইন্টু বয়স বছর কত 22 বছর, ঠিক আছে। এই হইলো আমাদের কাহিনী। এখন আমরা মান বের করি, কত হইল 66 প্লাস 13.7 ইন্টু 40 প্লাস 5 ইন্টু 172 প্লাস মাইনাস কত হবে 6.8 ইন্টু 22, আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1324.4 কিলো ক্যালোরি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সকালের বিএমআর, ঠিক আছে। এখন পরের যদি প্রশ্নটা দেখি, মৃত্তিকার বিএমআই উল্লেখপূর্বক স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তোমার পরামর্শ দাও। আর মৃত্তিকার বিএমআই নির্ণয় করতে হবে, তাই না, আবার মৃত্তিকার বিএমআই নির্ণয় করব, এগুলো একদম সিম্পল প্রশ্ন। মৃত্তিকার বিএমআই মনে রাখবা, বিএমআই কে আমরা নির্ণয় করে আমরা জানি বিএমআই ইকুয়াল টু দেহের ওজন কেজিতে, আর দেহের উচ্চতা কি হবে তোমাদের মিটারে, এরপর কি করতে হবে স্কয়ার। তাহলে দেখো মৃত্তিকার ওজন কত 40 কেজি, ঠিক আছে। আর উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে 5 ফুট 2 ইঞ্চি। এখন দেখো আমরা 5 ফুট 2 ইঞ্চি আছে, তার মানে আমাদের কিন্তু এখানে মিটারে দেওয়া নেই, আমাকে কি করতে হবে ফুটটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা ফুটকে কীভাবে মিটারে কনভার্ট করি, প্রথমে মনে রাখবা 5কে আমরা 12 দিয়ে গুণ করবো, তাহলে হবে কি ইঞ্চি, 5 12 60 ইঞ্চি INCS। আর এর সাথে আমাদের 2 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে 62 ইঞ্চ, ঠিক আছে। এবং এই 62কে যদি আমরা কত দিয়ে 2.54 দ্বারা গুণ করি, তাহলে আসবে সেন্টিমিটার, এবং 100 দ্বারা ভাগ করলে আসবে কি মিটার। তাহলে এত 5.2 ফিট ইকুয়াল টু কত হচ্ছে, আমরা দেখি কত ইঞ্চি আসতেছে, 62 ইন্টু 2.54, এটা 2.54 হলে এটা আসবে সেন্টিমিটারে, কিসে আসবে, আমি যদি 100 দ্বারা না করি এটা আসবে কি সেন্টিমিটার। তারপরে যদি আমরা 100 দ্বারা ভাগ করি সেন্টিমিটারকে, কতকে সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে কত হচ্ছে 62 ইন্টু
2.54/100, তাহলে কত আসতেছে 62 × 2.54 ভাগ 100 কত হইল 1.575 এত মিটার। তো আমরা বসাই মানগুলা BMI নির্ণয়ের জন্য। ওজন কত 40 কেজি আর কত আছে 1.575, তাহলে 40 ভাগ 1.575 ভাগ 1.575 কত আসতেছে 16.12 কেজি পার মিটার স্কয়ার। তাহলে এটা হলো তার BMI। এখন তার শারীরিক অবস্থা কি? তার শারীরিক অবস্থা সে পাতলা খান, সে হচ্ছে কি পাতলা খান, অর্থাৎ তার দেহের ওজন স্বাভাবিক ওজনের তুলনায় কি আছে কম আছে। এখন তোমাকে পরামর্শ দিতে বলছে, কি পরামর্শ দিবা যে তুমি বেশি বেশি সুষম খাবার খাও, দুধ ডিম আমিষ জাতীয় খাবার খাও, এভাবে শরীরের ওজনটাকে কি করতে হবে বাড়াইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিব এরকম, যদি কারো BMI বেশি আসে স্থূলতা আসে তখন তুমি কি বলবা যে শরীরের ওজন কমাইতে হবে, কি সুষম খাবার খাইতে হবে, পরিমিত খাবার খাইতে হবে, পরিমিত ব্যায়াম করতে হবে, এগুলা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর প্রশ্নটা পরে বলতেছি। এখানে আমরা দেখি 7 নম্বর প্রশ্নটা, মৃত্তিকা সকালের দৈনিক ক্যালোরি চাহিদা কত। তো আমরা দৈনিক ক্যালোরি চাহিদা নির্ণয় করতে গেলে যেটা করি, প্রথমে আমাদের কি করতে হয় BMR নির্ণয় করতে। কি নির্ণয় করতে হয় BMR। তাহলে আমরা সকালের BMR নির্ণয় করছি, এইভাবে মৃত্তিকার BMRও বের করতে পারবো। কেন মৃত্তিকার বেলায় এখানে আমাদের সূত্রটা খালি জাস্ট চেঞ্জ হয়ে যাবে, তারপরে মান বসা দিব, শেষ। এখন যেই BMRটা আছে এই BMR-এর সাথে যদি আমরা ক্যালোরির চাহিদা বলি, কি ক্যালোরির চাহিদা, ক্যালোরির চাহিদা বলতে গেলে প্রথমে কি করতে হবে আমার BMR-এর সাথে তার কায়িক পরিশ্রমের উপরে যে সূচকটা আছে সেটা তোমাকে কি করতে হবে গুণ করতে হবে। তাই দেখো তোমার বই এখানে একটা বক্স আছে না, এই বক্সের মধ্যে দেওয়া আছে কিন্তু শারীরিক অবস্থা, পরিশ্রমী না হলে কত দিয়ে গুণ করতে হবে, হালকা পরিশ্রমী হলে কত হবে। ঠিক আছে, তো দেখো তো প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, সকাল হইল হালকা পরিশ্রমী, উদ্দীপকে কি বলছে সকাল হলো হালকা পরিশ্রমী। হালকা পরিশ্রমী হলে আমাদের কত দিয়ে গুণ করতে হয়, হালকা পরিশ্রমী হলে আমাদের গুণ করতে হয় আমাদের 1.3 কত 75 দ্বারা 375, অর্থাৎ তুমি BMR বের করবা, তারপরে তার পরিশ্রমের উপর যদি হালকা পরিশ্রমী এরকম, পরিশ্রমী না হলে আরেকটা মান, অত্যন্ত পরিশ্রমী হলে আমাদের কত দিয়ে গুণ করতে হয় 1.9 বা 1.725 দ্বারা গুণ করতে হবে। তাহলে এইভাবে আমরা ক্যালোরির চাহিদা বের করি। ঠিক আছে, এখন আমরা আসি যেই প্রশ্নটা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে খাবারের মান দেওয়া আছে। এই খাবারের মান থেকে দেখো সকালের দৈনিক এখানে দেখো সকাল তার রাতের খাবার হতে কি পরিমাণ শক্তি পায়। আমরা যদি প্রশ্নটা দেখি, এই যে এই প্রশ্নটা, আচ্ছা এটা এখান থেকে না পড়ে আমরা আরেকটা উদ্দীপক আছে সেখান থেকে পড়ব মনে। তো ঘুম আসতেছে কেন, এই রুমে রাখেন, এই রুমে। স্টুডেন্ট কই, 2টা আসবে না, বসো একটা ক্লাস করি। তাহলে দেখো আমরা একটা প্রশ্ন আসতেছি, সেটা হচ্ছে কি খাদ্য পিরামিড, এই টাইপটা নিয়ে আলোচনা করি। খাদ্য পিরামিড খুবই ইজি। এখানে থেকে দেখো আমরা ইন্ডিকেট করছি কিছু জিনিসকে, উদ্দীপকটাকে বুঝো। এটাতে মাছ মাংস ডিম হচ্ছে X, ভাত রুটি চিনি হচ্ছে Y, এবং তেল ঘি হচ্ছে কি Z। এটার সাথে একটু প্রশ্ন দিতে X এর পরিপাক ক্রিয়া, অর্থাৎ মাছ মাংস ডিম মানে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক কেমনে হয়, তারপরে Y অংশের পরিপাক অর্থাৎ ভাত রুটি কীভাবে পরিপাক হয়, অথবা হচ্ছে Z মানে কি তেল। এই প্রথম 3টা আমরা পরিপাক অধ্যায় অংশে পড়ে ফেলছি। আমি বলছি যে উদ্দীপকের খাদ্য পিরামিডটি কি যথার্থ কিনা বিশ্লেষণ করো। তো উদ্দীপকের খাদ্য পিরামিডটা কি যথার্থ? যথার্থ না। কেন যথার্থ না সেটা যদি আমরা ব্যাখ্যা দিতে যাই, আমরা খাদ্য পিরামিডের সংজ্ঞা যদি দেখি, খাদ্য পিরামিড, খাদ্য পিরামিডের ক্ষেত্রে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্যকে, অর্থাৎ পিরামিডটা এইভাবে বানানো হয়। এবার তোমরা পিরামিড দেখবা নিচেরটা হচ্ছে মোটা, উপরে সরু। আমরা যখন খাবার খাই, আমরা তো সব ধরনের খাবার খাই, পরিমাণগত দিক থেকে যেটা বেশি লাগে সেটাকে নিচে রাখতে হয়।
তারপরে ধাপে ধাপে আমরা কি করি উপরে, তাহলে সব থেকে আমরা কোনটা বেশি দরকার, শর্করা। তাহলে শর্করা জাতীয় খাদ্যকে নিচে রেখে কিরে শাক সবজি আমিষ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে পিরামিড পাওয়া যায়, যে কাল্পনিক পিরামিড পাওয়া যায়, তাকে আমরা কি বলতেছি, তাকে খাদ্য পিরামিড বলে। তাহলে দেখো আমাদের সবার নিচে যে আদর্শ খাদ্য পিরামিড আমরা চিন্তা করি, আদর্শ খাদ্য পিরামিডের সবার নিচে থাকতে হবে কি, শর্করা। কি থাকতে হবে, শর্করা। তারপরে থাকতে হবে আমাদের কি, শাক সবজি। তারপরে থাকতে হবে আমিষ, এবং সব থেকে কম থাকে হচ্ছে কোনটা, চর্বি। তাহলে দেখো তো এই পিরামিডটা কি আমার সঠিক না কেন, মাছ মাংস নিচে আছে, তাহলে আমার সবার তোমরা এইভাবে ব্যাখ্যা দিবা যে উদ্দীপকের পিরামিডটা আদর্শ নয়, কারণ সবার নিচে থাকতে হবে কোনটা, ভাত চিনি রুটি। তাহলে আমরা এখানে কি দিব, মানে কি তোমরা এইভাবে সুন্দর করে ছবি আঁকে দিবা যে নিচে থাকতে হবে আমাদের কি, ভাত রুটি এবং কি চিনি। এরপরে থাকতে হবে আমাদের কি, টমেটো এবং শিম। শাকসবজি হিসেবে কোনটা আছে, টমেটো এবং শিম। তারপর আমাদের কি আছে, মাছ মাংস। 3 নম্বরে আমিষ যেহেতু সেখানে থাকবে মাছ মাংস, এবং সবার উপরে থাকবে তেল এবং ঘি। ঠিক আছে, এইভাবে ব্যাখ্যা দিবা যে শর্করা জাতীয় খাদ্যকে নিচে রেখে শাকসবজি আমিষকে যাদের যদি পরিমাণগত দিক থেকে সাজায় তাহলে একটা কাল্পনিক পিরামিড পাওয়া যায়, তাকে বলে আদর্শ খাদ্য পিরামিড। এই আদর্শ খাদ্য পিরামিডের সবার নিচে থাকে শর্করা, শাকসবজি আমিষ এবং চর্বি। আর উদ্দীপকে দেখা যাচ্ছে যে মাছ মাংস নিচে আছে, সুতরাং মাছ মাংস তো আমিষ জাতীয় খাদ্য, সেটা যথার্থ নয়। তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে পাই ভাত রুটি চিনি টমেটো শিম মাছ মাংস এবং কি তেল ঘি, এভাবে লিখলেই যথেষ্ট। তাহলে খাদ্য পিরামিড থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ খাদ্য পিরামিডের ধাপগুলো থাকা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। উদ্দীপকের পিরামিডের আলোকে আদর্শ খাদ্য পিরামিড তোমার ক্ষেত্রে কোনটি হবে বিশ্লেষণ করো। তার মানে আমরা দুইটার উত্তরই কি সেম, তাহলে একটা টাইপ শেষ। আমাদের লাস্ট টাইপ আসি, সেটা আরেকটা টাইপ আছে, লাস্ট না এটা আবার একটা ক্যালোরিফিলিক মান নির্ণয় একটা টাইপ আছে। ক্যালোরিফিলিক মান নির্ণয়, এই যে বলছে প্রশান্তের দৈনিক 3 বেলা খাদ্য তালিকায় দেখো সকালবেলায় 100 গ্রাম রুটি খায়, মাংস আর ডাল খায় হচ্ছে কত 60 গ্রাম, তেল এবং মাখন খায় কত 20 গ্রাম, দুপুরবেলায় এত খায়, রাতের বেলায় আমরা যে কোনো একটা শিখবো। বলছে যে উদ্দীপকে প্রশান্ত সকালবেলার খাদ্য থেকে মোট প্রাপ্ত শক্তি কিলোজুলে নির্ণয় করো। মোট প্রাপ্ত শক্তি কিলোজুলে আমরা নির্ণয়, যে কোনো একটা শিখলে তুমি বিকালেরটা পারে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা জানি একটা জিনিস মাথায় রাখবো যে আমরা সবাই জানি যে আমরা লিখে রাখি 1 গ্রাম শর্করা খাইলে আমরা কত 4 কিলো ক্যালোরি শক্তি পাই। 1 গ্রাম যদি আমরা আমিষ খাই সেক্ষেত্রে আমরা কত পাবো 4 কিলো ক্যালোরি। ধর 1 গ্রাম যদি আমরা কি খাই চর্বি খাই তাহলে কতটুকু পাবো 9 কিলো ক্যালোরি। তাহলে দেখো তো আমাকে বলছে উদ্দীপকের প্রশান্ত সকালবেলা খাদ্য থেকে কতটুকু মোট শক্তি পায় সেটা দেখো। আমরা সকালবেলা কি খাইছি রুটি, বলো রুটিতে কোন জাতীয় খাদ্য শর্করা। তাহলে দেখো শর্করা কত গ্রাম, শর্করা হলো 100 গ্রাম। তাহলে 100 গ্রামকে আমি কত দিয়ে গুণ করব, শর্করা থেকে প্রাপ্ত শক্তি বা লিখবা প্রাপ্ত শক্তি হ্যাঁ শর্করা ইন্টু 4 কত 400 কিলো ক্যালোরি। তারপরে দেখো আমরা কি করছি মাংস ডাল এখানে কি আছে আমিষ আছে, কি আছে আমিষ থেকে 60 গ্রাম, তাহলে আমিষ কত গ্রাম, আমিষ 60 ইন্টু কত 4 6 24 কিলো ক্যালোরি। এবার যদি আমরা দেখি তৈল মাখন মানে কি, এটা কোন জাতীয় খাদ্য
এটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্য। এই চর্বি জাতীয় খাদ্য যদি আমরা খাই, চর্বি থেকে আমরা কতটুকু পাচ্ছি? চর্বি থেকে পাচ্ছি আমরা 20, সকালবেলা 20 গ্রাম খাইছি ইন্টু 60 কত হলো? 80। এবং এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল কিলো ক্যালোরি শক্তিটা পাওয়া যাচ্ছে। কত পাচ্ছি আমরা? এই দেখো 0.12 এত 720 কিলো ক্যালোরি। এইভাবে একটা ম্যাথ আসতে পারে, আর একটা পার্সেন্টেজ দিয়ে আসতে পারে। পার্সেন্টেজের ম্যাথটা একটু পরেই করতেছি, জাস্ট মনে রাখবা ক্যালোরিফিলিক মানের ক্ষেত্রে টাইপটা এভাবে করতে হয়, ঠিক আছে? এবার আমরা দেখি উপাদান ভিত্তিক খাদ্য পরিপাক ক্রিয়া। উপাদান ভিত্তিক খাদ্য পরিপাক ক্রিয়া, এখন 3টা উপাদান খাদ্য পরিপাক ক্রিয়া কেমন আছে? শর্করা পরিপাক কোথায় কোথায় হয়, ঠিক আছে? একটা শিখা দেয়, তুমি বাকিগুলো পারবা। তাহলে দেখো শর্করা বিপাক। এবার কিন্তু আমরা উপাদান ভিত্তিক পড়াচ্ছি, খালি শর্করা পরিপাকটা কেমনে হয় বা তোমাকে এরকম করে দিল। দেখো আমরা একটা উদ্যোগ বলছি, ডাক্তার প্রশান্ত সাহেবের 2 সন্তান, মৃত্তিকা এবং সকাল। মৃত্তিকা ভাত খেতে পছন্দ করলেও মাংস পছন্দ করে না, অন্যদিকে সকাল ভাজা পোড়া খাবার বেশি পছন্দ করে। তাহলে দেখো ভাতে কি আছে? শর্করা। তাহলে মাংস মানে কি রে? আমিষ। হ্যাঁ, আর হচ্ছে ভাজা পোড়াতে আমরা কি পাই? তেল এবং চর্বি, ঠিক আছে? তাহলে বলছে কি, ভাতে যে উপাদান বিদ্যমান তার পরিপাক ক্রিয়া বর্ণনা করা। ভাতে যে উপাদান থাকে তার পরিপাক ক্রিয়া যদি আমরা বর্ণনা করি, কেমনে আলোচনা করব, ঠিক আছে? তোমরা এইটাকে ছোট্ট করে আমি একটা শিখা দিই, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? বেশি বড় ক্লাসটা করতে চাচ্ছি না। দেখো তোমরা এইভাবে ব্যাখ্যা করো, প্রথমে মুখ হয়ে গহ্বরে, মুখ গহ্বর, ঠিক আছে? শর্করা, তারপরে তুমি কি বললা? পাকস্থলী, পাকস্থলী, এবং সবার শেষে দিবা কি? আমাদের ক্ষুদ্রান্ত। কয়টায় কোথায় পরিপাক হয়? ক্ষুদ্রান্ত, ঠিক আছে? মুখগহ্বরে আমরা পরিপাক করে ফেলছি, যে মুখগহ্বরে লালাগ্রন্থ কি, লালারসে টায়ালিন থাকে, টায়ালিন, এবং থাকে মল্টেস। টায়ালিন এবং কি থাকে? মল্টেস। যেখানে কি করে? টায়ালিন শর্করাকে ভেঙে কিসে পরিণত করে? শর্করা ভেঙে মল্টোস, এবং মল্টোসকে আমাদের মল্টেস কিসে পরিণত করে? মল্টেস কিসে পরিণত করে? গ্লুকোজ। কিসে? গ্লুকোজ। পাকস্থলীতে তো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না। আর ক্ষুদ্রান্তে কি ছিল? অ্যামাইলেস। কি ছিল? অ্যামাইলেস। অ্যামাইলেসটা ক্ষুদ্রান্তে কীভাবে পরিপাক করে? শর্করাকে ভেঙে কিসে পরিণত করে? গ্লুকোজ। অর্থাৎ এরকম যদি উপাদান ভিত্তিক প্রশ্ন আসে, তাহলে তোমরা যেই জায়গায় পরিপাকটা হয় সেই জায়গার পরিপাকটা সুন্দর করে কি ব্যাখ্যা দেবা, যে মুখগহ্বরে কেমনে পরিপাক হয়, পাকস্থলীতে কেমনে ক্ষুদ্রান্ত। এখন যদি তোমাকে বলি যে মাংস মানে আমিষ, তাহলে আমিষ জাতীয় খাদ্য মুখগহ্বরে পরিপাক হয় না, ক্ষুদ্রান্তে পরিপাক হয় না, শুধুমাত্র কোথায়? পাকস্থলীতে পরিপাক হয়। কথাটা বুঝছো? আবার চর্বি হচ্ছে কোথায়? মুখগহ্বর, পাকস্থলী কোথাও পরিপাক হয় না, শুধুমাত্র কোথায়? ক্ষুদ্রান্তে পরিপাক। তাহলে এখানে লিখবা চর্বি জাতীয় খাদ্য পরিপাক যদি লেখো, মুখগহ্বরে চর্বি জাতীয় খাদ্য পরিপাক কোনো এনজাইম থাকে না, সুতরাং মুখগহ্বরে চর্বি জাতীয় খাদ্যের পরিপাক হয় না। পাকস্থলীতে চর্বি জাতীয় খাদ্য পরিপাকের কোনো এনজাইম থাকে না, সুতরাং পাকস্থলীতে চর্বি জাতীয় খাদ্যের পরিপাক হয় না। আর ক্ষুদ্রান্তে থাকে লাইপেজ, যেটা চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারলে পরিণত করে। তাহলে আমাদের উপাদান ভিত্তিক খাদ্য পরিপাক। এবং দেখো বিএমআর এবং বিএমআই চাহিদা ক্যালোরি সম্পর্কিত আমরা কিছু ম্যাথ দিছি। এর মধ্যে আমি একটা ম্যাথ যদি তোমাকে দেই, এই কয়েকটা তোমরা এখানে কিছু ম্যাথ আছে, স্লাইডটা যদি আমি দিয়ে দেই, তোমরা এই স্লাইডটা দেখে সুন্দর করে ফেলবা। অথবা আমি যে তোমাদের একটা ক্লাস সিকিউ সলভ ক্লাস বা আমাদের সাজেশন ক্লাস যে ফাইনাল সাজেশন, ওখানে এই সব ম্যাথগুলো দেওয়া আছে, তোমরা এই ম্যাথগুলো যদি করে ফেলতে পারো খুব ভালো হবে, ঠিক আছে? তারপরেও আমি একটা দুইটা সৃজনশীল দেখাই দিতে পারতাম, দেখো একটু টাইম শর্টের কারণে আমি দেখাইতে পারতেছি না, আমার এক জায়গায় চলে যাওয়ার লাগবে। সুতরাং তোমরা একটু এই বিএমআই এবং বিএমআর রিলেটেড ম্যাথ, খাদ্য চাহিদার উপরে ম্যাথ, এগুলো একটু করে ফেলবা। যেমন ধরো আমি একটা 6 নাম্বারটা একটু দেখি, কোন 6 হ্যাঁ কোথায় 6? এই উপরে 6। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু অনেক জটিল। করিম কোনো পরিশ্রমী করে না, তার উচ্চতা 160 সেন্টিমিটার, ওজন 85 কেজি এবং বয়স 16 বছর। তার দুপুরের খাবারের পরিমাণ 1 কেজি, তার এতে 50% থাকে শর্করা, 20% থাকে সবজি, 10% থাকে আমিষ এবং 5% থাকে চর্বি, 15% অন্যান্য উপাদান। উক্ত খাবার হতে করিম কত ক্যালোরি জুল পায়? আর সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই গড়ের মানের ক্ষেত্রে করিমের ওজন কত কমানো উচিত? এইটা একটু তোমরা বাড়ির মানে সবগুলাই করবা, বাট এটা একটু জটিল, তো একটু দেখে সুন্দর মতো করে ফেলবা, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।